তারকাদের জীবনের নানা অজানা গল্প নিয়ে বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার কাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো সময় জুড়ে আমি সজল খান থাকছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজ অতিথি হিসাবে এমন একজন উপস্থিত হয়েছেন যিনি সেই 90 দশক থেকে শুরু করে আজ অবধি জনপ্রিয়তা ধরে রেখেছেন তার কাজের মাধ্যমে। আমার সাথে আছেন অভিনেত্রী দীপা খন্দকার। দীপা আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার আসলে প্রথমে শুরু করতে যাই এটা আমাদের গল্প থেকে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে। কেমন লাগছে বিষয়টি? খুব ভালো লাগছে আসলে। সবসময় তো দর্শক রিয়াকশন মানে আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা ব্যাপার, ভালো লাগার ব্যাপার। তো কোনো কাজের জন্য স্পেশালি যদি কোনো ক্যারেক্টারের জন্য খুব রিয়াকশন পাই, মানুষের ভালোবাসায় জায়গা করে নেওয়া যায়, সেটা তো অনেক বড় পাওয়া। আর এটা থেকে আপনি আসলে জাতীয় ফুপুতে পরিণত হয়েছেন। অনেকেই বলছে, অনেকেই মানে এটা নিয়ে আলোচনা করছে যে দীপা খন্দকার তার এই জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং সেই সাথে নতুন একটা তার ক্যারেক্টারের মাধ্যমে জনগণের মানে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। হ্যাঁ, কারণ আমার কাছে এটা বরঞ্চ ভালোই লাগছে। একটা সময় মানুষ বা আর্টিস্টদের যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে একটা সময় গিয়ে কোন ক্যারেক্টারটা আমি করব, বা দেখা যায় যারা আমি লিড রোল করে এসেছি প্রথম থেকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে ক্যারেক্টার পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা এজের পরে, বা একটা ট্রানজিশন পিরিয়ড যায়, তারপরে কি ক্যারেক্টার করব এরকম একটা ব্যাপার কাজ করে। তো সেখানে এখন মোটামুটি আমার একটা স্টাবলিশড এবং ভালো লাগার একটা জায়গা যেহেতু তৈরি হয়ে গেছে যে আমার এই অনুযায়ী। সো এটা তো আসলেই অনেক, আমার কাছে মনে হয় যে অনেক সুন্দর একটা বিষয়। আচ্ছা, এখন তো জাতীয় ফুপুতে পরিণত হয়েছেন। আমি যদি বলি যে দীপা খন্দকার যখন শোবিজে আসতো তখন তো সে অভিনেত্রী হিসাবেই পরিচিতি পেয়েছেন। সেটা অভিনেত্রী, এটা অভিনেত্রী, সেটা হচ্ছে ইয়াং এজ। আর এখন একটু বার্ধক্য বলবো না, মানে সবাই একটু বয়স হচ্ছে। এই জায়গা আসলে পার্থক্য কি আপনাকে ইমোশনাল করে কিছু? কেন ইমোশনাল করবে? এটা তো আসলে বাস্তব জীবন। কারণ হচ্ছে আপনি জন্মেছেন তখন আপনি একটা কোলের বাচ্চা ছিলেন, আজকে আপনি এই জায়গায় বসে আছেন, এটা কি আপনাকে ইমোশনাল করে? আমাকে কেন ইমোশনাল করবে? কারণ হচ্ছে আমি যখন মিডিয়াতে এসেছি তখন আমার বয়স ছিল 20 বছর, 19-20 বছর বয়সে আমি এসেছি। আজকে আমি 45 আপ, 46-7 আমি পা রেখেছি। সো এখানে আমি এখন 46-7 মতো ক্যারেক্টারই করছি। তো যখন যে বয়সে থাকবো সেই বয়সের ক্যারেক্টারটাই করব। এখানে তো আমার ইমোশনাল হওয়ার আসলে কিছু নাই, বরঞ্চ এই যে আমি আমার এই অনুযায়ী কাজ করতে পারছি, এটা অনেক আমি প্রাউড ফিল করছি যে হ্যাঁ, আমাকে খুকি সাজতে হচ্ছে না। এটা তো অনেক বড় একটা ব্যাপার যে জোর করে আমাকে ইয়াং থাকার যে প্রেশারটা, আসলে কিন্তু এটা এক ধরনের প্রেশার। ধরেন আমি মনে করি যে যারা এইজ হওয়ার পরে জোর করে ইয়াং ক্যারেক্টারগুলো করতে চায় বা করে, ধরেন ইয়াং নায়কদের অপোজিটে কাজ করে, তাদের কিন্তু এক ধরনের মানসিক একটা প্রেশার থাকে যে আমাকে সুন্দর দেখাতে হবে, আমাকে ইয়াং দেখাতে হবে, বা আমাকে জোর করে আমাকে অ্যাস্থেটিক নিয়ে হোক বা বিভিন্নভাবে আমাকে ইয়াং সেজে থাকতে হবে। তো সেই প্রেশারটা আমার নাই। এটা তো বরঞ্চ আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি শুনেছি যেটা এয়ার হোস্টেস ছিলেন, আগে চাকরি করতেন সেখান থেকে 1998 সালে টিভিসির মাধ্যমে চায়ের একটি বিজ্ঞাপনের মাধ্যমে আপনার শুরু। হ্যাঁ, অ্যাকচুয়ালি 98 সালের আগে আমি চাকরি করতাম না। 98 সালে আমি প্রথমে বিজ্ঞাপন চিত্রে এসেছি। 99-তে আমি চাকরিতে জয়েন করি এবং 99-তেই আমি নাটকও শুরু করি একই সাথে। সো দেখা যায় যে 99-এর মার্চ মাসে আমি জবে জয়েন করি, আবার মার্চ মাসেই আমার প্রথম নাটকের শুটিং শুরু হয়, কিন্তু অন এয়ার হয় গিয়ে জুন মাসে। সো একই সাথেই দুটো চলছিল। প্লাস হচ্ছে তখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম। তো তিনটা আমার জন্য, পড়াশোনা করা, এদিকে জব করা, এদিকে আমার নাটকের সাথে ইনভলভমেন্ট, তিনটা আমি ম্যানেজ করতে পারছি না। অ্যাম্বিশনটা কি ছিল? মানে অভিনয় অ্যাম্বিশন অ্যাকচুয়ালি আমাদের ওই টাইমটাতে 99 যখন শুরু করি, তখন কিন্তু আসলে মিডিয়ায় কাজ করা বা নাটক প্রফেশন হিসেবে কেউ নিত না, বা এটা যে প্রফেশন হিসেবে নেওয়া যায় এরকম ভাবে কেউ ভাবতো না। এখন আপনি এজন্য এভাবে কথা বলতে পারছেন যে অ্যাম্বিশন, কারণ এখন সবাই মনে করে যে এটা আমার একটা ক্যারিয়ারের পার্ট হতে পারে। টেলিভিশন চ্যানেল একটা চ্যানেল না, বিটিভির সাথে তখন এটিএন মাত্র এসেছে আমি যখন কাজ শুরু করি। কিন্তু
তখন আসলে তারপরেও এটা আমরা কালচারালি কিভাবে দেখি যে ছোটবেলায় মানুষ গান শিখে নাচ শিখে ওই রকম একটা ব্যাপার যে স্টেজ পারফর্ম করলো একটু ছোটবেলায় আমরা যেমন করতাম স্কুল কলেজে, নাটক করাটাও আমাদের জীবনে কিন্তু ওই রকম ছিল। এখান থেকে টাকা আর্ন করা যায় বা এটা একটা প্রফেশন হতে পারে, এটা কিন্তু আমাদের সময় একদমই মেন্টালি ছিল না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথম নাটকটা অন এয়ার হওয়ার পরেই আমি প্রচুর নাটকের অফার পাই। দেখা গেছে যে ওই বছরই জুন মাসে আমার ফার্স্ট এপিসোড অন এয়ার হয়, ওই বছরই আমি 20-30টার মতো নাটক করে ফেলি আর কি। দীপক খন্দকার যে আসলে এই জীবনের শুরুটা সেই এয়ার হোস্টেস, তারপর হচ্ছে এটার সাথে এত কিছু মানে অভিনয়, তারপর হচ্ছে পড়াশোনা, আমি সেই জায়গা থেকে একটু জানতে চাই যে প্রতিবন্ধকতা নারীদের জীবনে তো থাকেই শুরুর দিকে কেরিয়ারের জায়গা থেকে, আপনার জীবন আসলে সব থেকে বড় প্রতিবন্ধকতার এই শব্দটি এই শব্দটি আমার জীবনে নাই। আই এম সো ব্লেসড। আমি বলবো যে অনেক মেয়েদের গল্প শুনি যে বাড়িতে এক ধরনের বাধা থাকে, বাবা মার নিষেধ থাকে, পছন্দ করে না। আমার জীবনটা একদম এরকম না, একদমই এরকম ছিল না। কারণ খুবই কালচারাল মাইন্ডেড ফ্যামিলি থেকে আমি এসেছি। আমাদের ছোটবেলায়, খুব ছোটবেলায় আমি বলবো যে প্রাইমারি স্কুল পার হতে না হতেই আমরা গান শিখেছি। আমাদের বাসায় গানের টিচার আসতো, আমি নাচ শিখেছি, নাচের টিচারের কাছে যেতাম, ছবি আঁকা শিখতাম। মানে এগুলো আমাদের জীবনের ছিল মাস্ট, যে আমরা এগুলো করি, এগুলো করেই আমরা বড় হয়েছি। আমাদের কাছে এটা আসলে মানে কোনো মানে স্বাধীনতার কোনো মানে এই জায়গা থেকে কিছু নাই না। এটা যে স্বাধীনতার বিষয় এটাও বুঝি নাই, যে আমরা মনে করেছি যে ভাত খাওয়া, রেগুলার পড়াশোনা করা, ভাত খাওয়া যেমন আমাদের জীবনে মাস্ট, এগুলো কালচারাল দিকগুলো আমাদের জীবনে মাস্ট, এটাই আমরা জেনে বড় হয়েছি। তো আমার ফ্যামিলিতে যখন ইন্টারমিডিয়েটের সময়ই আসলে আমার এই যে মিডিয়ার এইটা শুরু, লিপটন তাজা চায়ের বিজ্ঞাপন দিয়ে প্রথম যখন আমার অফার এলো, তার আগে মানে আমার কলেজ, আমি লালমাটিয়া কলেজে পড়তাম, আমার কলেজের পাশে 27 নম্বরে তখন একটা কারুজ একটা সংগঠন, ওরা কোর্স করাতো ফ্যাশন শোর, ক্যাটওয়াক, তারপর ফটোশ্যুট এগুলোর। তো তখন আমরা আমাদের কলেজের সামনে লিফলেট লাগানো ছিল, তো তখন আমরা ফ্রেন্ডরা মিলে বলতাম যে চলো যাই আমরা ক্যাটওয়াক জিনিস সব কিছু করেছি, এটা করি নাই, মানে কিভাবে হাটে ফ্যাশন শো করে এটা তো করি নাই, চলো এটা শিখে আসি। কারণ গান টান তো আমরা গেয়েছি, নেচেছি, কবিতা আবৃত্তি করেছি, এগুলো তো আমাদের রেগুলার ঘটনা ছিল আমাদের জীবনে। তো এইটা তো করি নাই, তো এটা একটু করে আসি। তো এই হিসেব করে আমরা 2-3টা ফ্রেন্ড মিলে ওখানে গেলাম 27 নম্বরে। তখন আফজাল ভাইয়ের ওয়াইফ তাজিন ভাবি শেখাতেন ওখানে, নোবেল ভাই, তানিয়াপা, সুইটি আপু, মোয়াপু, ওনারা কারুজে কোর্সটা করাতেন আর কি, টিচার হিসেবে ছিলেন। তো তখন ওখানে যে খুব ভালো লাগতো, এবং ওনাদেরকে প্রথম জীবনে দেখতে পেরেছি, যে বিজ্ঞাপনে ওনাদেরকে দেখতাম, সুইটি আপাদেরকে দেখেছি বিজ্ঞাপনে। তো ওই যে দেখতাম এবং ওখানে গেছি, এটাই ভালো লাগা। শেখার কিন্তু কিছুই নাই, আমরা কিছুই শিখতে পারি নাই, মানে আমি তো ফেল। 1 মাসের কোর্স শেষে দেখা গেল পরীক্ষা একটা হবে, আমি ফেল করলাম, হাঁটতে টাটতে কিছুই শিখি নাই। কিন্তু লাভ ওইটুকুই হলো, পুরো কোর্স শেষে ওরা একটা ফটোশ্যুট করালো সবার। তো আমি তো মেকআপ টেকআপ কিছুই তখন জানি না, এমনকি আর আমার খুব ইন্টারেস্ট এগুলোর ব্যাপারে ছিল না, সাজগোজের ব্যাপারে, লিপস্টিকও দিতে জানি না, এমন একটা অবস্থা। তারপরে ওরাই মেকআপ টেকআপ করিয়ে ফটোশ্যুট করালো। শাহরুখ, আমি টিঙ্কু ভাই, আমার মনে আছে জীবনে প্রথম মেকআপ করে দিয়েছিল টিঙ্কু ভাই, টিপ এঁকে দিয়েছে এরকম করে, ওরা ফটোশ্যুটটা করলো। রিপন ভাই খুব ভালো ফটোগ্রাফার, উনি, রিপন ভাইয়ের কাছে আমার জীবনে প্রথম ফটোশ্যুট করা। তো ফটোশ্যুট করার পরে কোর্স শেষ চলে আসলাম, এবং ছবি যে তুললাম ওটা নিয়ে যে কোনো আগ্রহ, ছবিগুলো কেমন হলো দেখতে চাওয়া, পেতে চাওয়া, কোনো কিছুই কিন্তু আমার নাই। আমি ফিরে আসলাম আমার লালমাটিয়া কলেজের হোস্টেলে। তারপরে 98-এর নভেম্বরে ওইটা আর কি শ্যুটটা হলো। তো মাঝামাঝি দিকে আর কি, সেটা সেপ্টেম্বরের দিকে মনে হয়, ফোন আসলো যে একটা বিজ্ঞাপনের জন্য আমাকে সিলেক্ট করেছে। আমাকে সিলেক্ট করেছে বিজ্ঞাপনের জন্য, কিভাবে, আমি তো কোথাও কিছু দেইনি। তো পরে বললো যে ওরা কারুজ থেকেই ছবিগুলো বিভিন্ন এজেন্সিকে দিয়েছে, ওইখান থেকে ওরা পেয়েছে এবং আমাকে সিলেক্ট করেছে লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনের জন্য। এবং
আমি তো খুবই মুগ্ধ যে ইন্ডিয়ান একটা বিজ্ঞাপন, আচ্ছা। আমরা লিপটন তাজা চায়ের বিজ্ঞাপন তখন ইন্ডিয়ান অ্যাডে দেখেছি আর কি, সেটাতে আমি অভিনয় করব, এটা তো বিশাল একটা ব্যাপার। আবার শ্যুট হবে ব্যাংককে, তারপরে পাসপোর্টও নাই তখন, ওরা বললো ওরা পাসপোর্ট সবই ওরা করে দিবে। তো খুব সুন্দর একটা অফার এই করে পেলাম আর কি, বিজ্ঞাপনে অভিনয় করলাম প্রথম জীবনে ক্যামেরার আচ্ছা। সামনে না, দাঁড়ানো। ক্যারিয়ারের জার্নিটা তো বেশ ভালোই আপনার বলা চলে। আমি একটু পরিবারের জার্নিটাও একটু জানবো, তবে ছোট একটি বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট। আজ আমার সাথে আছেন দীপা খন্দকার। তার আরও মজার সব গল্প আমরা শুনবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্টার কাস্টে। আজ আমার সাথে আছেন দীপা খন্দকার। শুনছিলাম তার ক্যারিয়ারের সফলতার গল্প, শুনবো এবার সাংসারিক গল্প। আসলে দীপা খন্দকারের সংসার জীবন নিয়ে দর্শকদের একটা আগ্রহের জায়গা আছে। 2006 সালে শাহেদ আলীকে বিয়ে করেছেন, তারপর একটা লম্বা জার্নি। কেমন আসলে এই জার্নিটা কেমন যাচ্ছে? অ্যাজ ইউজুয়াল, এটা আসলে ম্যারিড লাইফ যেরকম যায় খুব স্পেশাল কিছু এরকম না। 6 সালে আমাদের এবার 20 বছর হবে আমাদের বিয়ের। আমাদের 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আছি, আমরা ভালোই আছি, আর দুজনই কাজ করছি। এই তো মানে একই প্রফেশনে এখনো আছি, চলবে আর কি। দীপা, আপনার কাছ থেকে একটা বিষয় আমার জানা ইচ্ছে যে এখনকার প্রজন্ম, যদি আমি বলি যে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে তারা আলাদা থাকা একটা পক্ষপাতী হয়ে থাকে, যে শ্বশুর শাশুড়ির সাথে থাকবেন না, বা আলাদা কিছু তার একটা যে সংসার দরকার। এই জায়গা থেকে আপনাদের সেই গল্পটা একটু জানা ইচ্ছে যে কেন এরকম মানে পরিবর্তনের হাওয়া লেগেছে সংসার জীবনে? পরিবর্তনের হাওয়া আমি একটু অন্যভাবে বলি, যে হয়তো অনেকের ভালো লাগবে না আমার কথাটা, ভালো নাও লাগতে পারে। সেটা হচ্ছে আমার এই যে 20 বছরের ম্যারিড লাইফের যে জার্নি, আর মানুষ হিসেবে আমি মানে আমরা আসলে টিপিক্যাল শাশুড়িদের মতো এখনও আমরা হতে পারিনি, বা ওই মেন্টালিটির আমরা না। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় কি, যে প্রত্যেকটা মানুষের জীবনটা তো আসলে ইন্ডিভিজুয়াল, তার একটাই জীবন, প্রত্যেকটা মানুষের একটা জীবন, সেই জীবনের কিছু চাওয়া পাওয়া আছে, সেই চাওয়া পাওয়াটা সবাই ফুলফিল করতে চায়। এখন আপনি ধরেন জয়েন্ট ফ্যামিলিতে যখন আমি থাকি বা আরেকজন থাকে বিয়ের পরে, তখন না স্বাভাবিকভাবে মেয়ের বউদের, যারা বউ, তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা। কিন্তু বিষয়টা কিন্তু এরকম হওয়া উচিত না, কারণ যে বউ সে কিন্তু ছোট, অনেক ছোট, আর যে শ্বশুর শাশুড়ি তারা কিন্তু অনেক বড়, বাবা মা লাইক, কিন্তু অ্যাডজাস্টটা কিন্তু ছোট মানুষটাকে করতে হয়। এক্স্যাক্টলি। ছোট মানুষ, সে তার লাইফের ছোট ছোট ইমোশনগুলো আস্তে আস্তে কিন্তু মেরে ফেলে। যে আমি হয়তো ধরেন আমি যে বাসায় বড় হয়েছি, আমি সিম্পল এক ধরনের খাবার খেয়ে বড় হয়েছি, আমি আমার মায়ের রান্না খেয়ে বড় হয়েছি, আমার মা যেরকম করে টেস্ট লেভেলটা আমাকে তৈরি করেছে সেটা খেয়ে আমি বড় হয়েছি। বিয়ের পরে কিন্তু আমি আরেকটা ফ্যামিলির টেস্ট লেভেলের সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কি আমার শ্বশুর শাশুড়ি বা আমার হাজব্যান্ডকে কিন্তু সেটা করতে হচ্ছে না। আপনার যেহেতু একসাথে 8 বছর ছিলেন, সেক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়নি? কেন হবে না? হয়েছে। প্রবলেম তো মানে ওই যে বললাম, প্রবলেম তো হবেই। প্রবলেম তো সিম্পল টেস্ট লেভেল দিয়ে আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে এটা সিম্পল, আবার এটা অনেক বড় ব্যাপার। তো অনেক বছর থেকে যা হচ্ছে যে নিজের সাথে একটু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলা। হ্যাঁ, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করে চলা, কিন্তু এই যে আমার জীবনের কষ্ট মনে হয় কি, যে ছোট মানুষটাকে কেন কম্প্রোমাইজ করতে হবে? কম্প্রোমাইজ কিন্তু বড়দের করা উচিত। যখন আপনি মনের ভেতরে আপনার অপূর্ণতাগুলো, না পাওয়াগুলো চাপতে থাকবেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার পার্টনারের সাথে আপনি ভালো বিহেভ করবেন না, বা আপনি আউটবাস্ট করে ফেলবেন, যে পার্টনারের কোনো কিছু তখন একটা সময় আপনার ভালো লাগবে না। প্রেমটা, ভালোবাসাটা, ওই সুইট মোমেন্টগুলো কিন্তু তখন থাকবে না। সুইট মোমেন্টগুলো তখনই আসবে যখন আপনার পার্টনার হ্যাপি থাকবে মেন্টালি। যদি কেউ হ্যাপি না থাকে, তখন কিন্তু কারো লাইফে কখনো সুইট মোমেন্ট আসে না, স্যাক্রিফাইস করে সুইট মোমেন্ট আসে না। আপনার ক্যারিয়ারের দিকে আবার একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে প্রথম পেমেন্ট, আসলে প্রথম পেমেন্ট থেকে আসলে কি কিনেছিলেন বা কি করেছিলেন?
প্রথম পেমেন্ট হচ্ছে ওই যে বলছিলাম যে লিপটন তাজা চায়ের বিজ্ঞাপনটা, ওখানে আমি 20,000 টাকা পেমেন্ট পেয়েছিলাম 98-এ। সেটা সেই সময়ের জন্য অনেক টাকা, অনেক টাকা। এবং আমার মনে আছে যে ওই টাকা দিয়ে আমি, যেহেতু ব্যাংককে শুটিং হয়েছিল, ডলার বানিয়ে আমি নিয়ে গেছিলাম এবং বাড়ির সবার জন্য গিফট নিয়ে আসছিলাম ব্যাংকক থেকে। দীপা, আপনার সম্পর্কে আরও জানবো, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন স্টার কাস্ট। আজ আমার সাথে এমন একজন অতিথি আছেন যার কিন্তু গল্প ফুরাবে না, কারণ তার লম্বা একটি জার্নি। শুনবো আরও অনেক কিছু, তবে ছোট একটি বিরতির পর। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন স্টার কাস্ট এবং আমার সাথে কিন্তু আছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীপা, আপনার পরিবার নিয়ে অনেক কিছু শুনছিলাম। আমার একটু জানা যাচ্ছে যে দীপা খন্দকার যখন শুটিং ইউনিটে থাকে তখন তো অনেক মেন্টাল প্রেশার থাকে, কখন শেষ হবে, বা এটা সবারই অনেক ক্ষেত্রেই হয়। সেক্ষেত্রে কখনো মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি আমার জন্য না? না, এরকম মনে হয়নি। ইন্ডাস্ট্রি আমার জন্য না মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিটা আরও সিস্টেমেটিক হলে আরও কমফোর্টেবল হতো আমার জার্নিটা। শোবিজে যেহেতু কাজ করছেন, ট্রাস্ট ইস্যু একটি শব্দ আছে যে আসলে পরিবারের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু কখনো ফেস করেছেন হাজব্যান্ডের জায়গা থেকে বা পরিবারের কোনো মেম্বারের কাছ থেকে? অ্যাকচুয়ালি আমাদের পরিবারে অন্য মেম্বারদের কাছে তো প্রশ্নই আসে না। আমি বললাম যে এই দিকগুলোতে আমি আসলে অনেক ব্লেসড, কারণ হচ্ছে আমার শ্বশুর থিয়েটার করতেন এবং উনি সিনেমাতেও কাজ করেছেন, অ্যাক্টিং করেছেন। উনি বিটিভির সময়ের অনেক প্রডিউসারের সাথে উনি ফিনান্সও করেছেন। সো উনি কিন্তু পুরোপুরি এই জায়গাটাতে ইনভলভ ছিলেন, উনি জানেন এই কাজটা কি। আমার দাদা শ্বশুর, মানে আমার হাজব্যান্ড শাহেদ আলীর ওর দাদা যাত্রা করতেন। তো ওদের ফ্যামিলিটা, ওদের বাসাটা কিন্তু এই সেক্টরটা, এই কাজটা জানে। শুধু আমার শাশুড়ি এইটার সাথে ইনভলভ না। সো ওদের বাসায় আবার শাহেদ যেহেতু খুব ছোটোবেলা থেকে, ধরেন ইন্টারমিডিয়েটের পর থেকেই ও থিয়েটার করে, তারপরে ও অ্যাসিস্ট করেছে, ও অ্যাক্টিং করে। সো ওদের পরিবেশটা কিন্তু ওরা জানে, শুটিংয়ের পরিবেশটা কেমন। আর শাহেদ, ও তো আমার চেয়ে ডেডিকেশন ওর অনেক বেশি, যেহেতু থিয়েটার কর্মী, ও অ্যাসিস্ট্যান্ট ছিল, ও অ্যাক্টিং করে। সো ওকে আসলে ট্রাস্ট ইস্যু বা ওকে বোঝানোর কিছু নাই যে আমি রাত 4টার সময় কেন আসলাম বা আমি ভোরবেলা কেন আসলাম। এটা নিয়ে আমাদের কখনোই কোনো ঝামেলা হয় নাই, এবং ওর ক্ষেত্রেও না, আমার ক্ষেত্রেও না। কারণ ওরও দেখা যাচ্ছে যে ও কাজ করে সকালবেলা আসছে বা 5টার সময় 4টার সময় আসছে, মানে এগুলো নিয়ে আমরা আসলে একদমই বদার। এই জায়গা থেকে একটু আমার প্রশ্ন, অনেকে যে স্বামী স্ত্রী দুজনেই কাজ করেন, দুজনেই হয়তো ওয়ার্কিং এনভায়রনমেন্টে থাকেন, আর বাসায় ফেরার পর মেন্টাল মানে একটা স্ট্রেস থাকে যে সারাদিন কাজ করে ফিরেছি, একটু ক্লান্ত বা এখন আমার রেস্ট দরকার। মানে হাজব্যান্ড বাসায় ফিরছেন, ওয়াইফ রিল্যাক্সে আছেন, তার জন্য একটু চা বানিয়ে দেয়া বা তার একটু যত্ন নেওয়া, এই জায়গা কি কখনো মানে মনে হয় যে আসলে এটা একটু দরকার ছিল? এটা খুবই মনে হয়, অনেস্টলি স্পিকিং, যে এই জায়গাটাতে আমি বলবো যে যদি আপনি বলেন আমার জীবনের ল্যাকিংস, এটা হচ্ছে আমার জীবনের একটা অপূর্ণতা। সেটা হচ্ছে শাহেদ হাউস হোল্ড কাজগুলো আসলে ও জানে না, বা এখন 20 বছরে অনেক কিছু ও শিখেছে আসলে। ওই যে বললাম যে 8 বছর আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তারপরে আমরা আলাদা হয়ে একা থাকা শুরু করেছি। আমার মনে হয় তখন থেকে হয়তো শেখা শুরু করেছে, এবং তার চেয়েও বেশি শেখা শুরু করেছে আমার শ্বশুর চলে যাওয়ার পর থেকে। আচ্ছা। কারণ আমার শ্বশুর যতদিন ছিল, ও বড় ছেলে তো, আর খুব আদরের ছেলে, ওকে আসলে কোনো দায়িত্ব কখনো নিতে হয় নাই। সো ও জানে না যে এগুলো করতে হয়। তারপরে আমার বাচ্চারা যত বড় হচ্ছে, বা এখন হয়তো অনেক, যেমন ও বাজার করে, মনে করেন কোনো কিছু কিনতে পারে লাস্ট হয়তো 3 বছর 4 বছর 20 বছরের মধ্যে। আর চা বানানো বা ওই রান্নাঘরে ওরিয়েন্টেড কাজগুলো এখনো সে শুরু করেনি বা পারে না, জানে না। এই জায়গাটায় আমার অপূর্ণতাটা আছে, কারণ হচ্ছে এটা আমাদের দেশে ছেলেরা এইভাবে অভ্যস্ত না, যে দেখা যায় যে আমরা দুজনই কাজ করছি, বা ও যখন কাজে থাকে আমি ওকে কোনো রকম স্ট্রেস দিই না একদমই, যে বাসায় কি হচ্ছে, কেন এটা হয় নাই, কেন ওইটা হয় নাই, কাজের লোক এই করেছে, ড্রাইভার এই করেছে, বাচ্চা কি করলো, বাচ্চার কি প্রবলেম হলো, আমি কোনো সময় কোনো কিছু স্ট্রেস ওকে দিই না।
বাট ও আবার যেটা করে, আমি বাসায় না থাকলে ও সারাক্ষণ এগুলো ও বলতে থাকে আমাকে, কারণ হচ্ছে কি ও হ্যান্ডেল করতে পারে না এগুলা। তখন ও সারাক্ষণ আমাকে জানাতে থাকে যে এইটা হলো, এই ছেলে পড়তে বসে নাই, এই মেয়ে এটা খেলো না, এই ওর তো এখানে যাওয়ার কথা ছিল, ও তো গেল না, এরকম। বা একজন মানুষ এসছে, কি নাস্তা দিবে বা কি করবে, মানে এই স্ট্রেসগুলো তখন আমাকে নিতে আচ্ছা হয়। দীপা, আমার একটা বিষয় একটু শেষ করবো এটা দিয়ে, সেটা হচ্ছে যে আপনার জীবনে কোনো স্বপ্ন আছে যেটা এখনো পূরণ হয়নি? স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন আছে, পূরণ হয়নি, সেটা আসলে পূরণ হওয়াটা আমি সেই স্বপ্নটা দেখি আরও পরের জন্য। আমার জীবনের স্বপ্ন হচ্ছে আমার বাচ্চারা, যেহেতু বড় ছেলেটা এবার A-লেভেলে পড়েও, আর 1 বছর পরেও ইউনিভার্সিটিতে যাবে, আর মেয়েটার ইউনিভার্সিটিতে যেতে আরও 7 বছর দেরি আছে। সো আমার স্বপ্ন হচ্ছে এই যে 7 বছর পর ইনশাল্লাহ আমার মেয়েটা যখন ইউনিভার্সিটিতে যাবে, তো মেয়েটা ইউনিভার্সিটিতে চলে গেলে তখন আমার মনে হয় যে ওদের জীবনে আমাকে খুব বেশি দরকার হবে না। মানে আমার দায়িত্বটা মোটামুটি শেষ হবে আর কি, ফিজিক্যালি করার, যেমন খাবার বানিয়ে দেয়া, এই করা ওই করা, এই জিনিসগুলো গুছিয়ে দেয়া, এই দায়িত্বগুলো মোটামুটি তখন শেষ হবে। ততদিনে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন এবং বাঁচিয়ে রাখেন, তাহলে আমি একা একা ঘুরতে চাই। আমি মানে একদমই একা, আমি বিভিন্ন দেশে আমি ঘুরতে চাই, এটা আমার জীবনে একটা দীপা খন্দকারের 27 বছরের জার্নি আসলে 27 মিনিট বা এই অল্প কিছু মিনিটে শেষ হবে না। তবে প্রোগ্রামে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদেরকে বলবো যে আপনারা আমাদের বাংলা সংস্কৃতির সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালো মন্দ সব কিছু আপনারা দেখবেন, কমেন্টস করবেন। শুধু নেগেটিভটা বললে হবে না, অবশ্যই পজিটিভ দিকগুলোর কথাও বলবেন, তাহলে আমরা অনেক অনেক ইন্সপায়ার হব। দীপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার জন্য শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার দর্শক যারা আপনারা শুনলেন দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। দর্শক, আপনারা দেখছিলেন স্টারকাস্ট। আজ আমার সাথে ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। আগামী পর্বে নতুন কোনো তারার সাথে আমি সজল খান থাকবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজয় টিভির সাথেই থাকবেন।